কোশ্চেনে বলছে যে কোনো একটা মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে 6.14%। তো আমরা কি করেছি, 6.14টাকে ভগ্নাংশে চেঞ্জ করে নিয়েছি, তাহলে হচ্ছে 25/4 এত পার্সেন্ট। এবার বলছিল যে মূলধনটা দ্বিগুণ হবে, মানে আসলটাকে যদি x টাকা ধরে নেওয়া হয় তাহলে সুদাসলটা হয়ে যাচ্ছে 2x টাকা, সুদাসলটা হয়ে যাচ্ছে দ্বিগুণ 2x টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট বার করবার জন্য সুদাসল থেকে আসলটাকে মাইনাস করতে হবে, মানে 2x থেকে x টাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে x টাকা। তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে গেলাম x টাকা। এবার আমাদের টাইম বার করতে বলেছিল, তো কি করে বার করবো না, টাইম বার করার ফর্মুলা হচ্ছে i ইন্টু 100 বাই দিয়ে বসবে p ইন্টু r। তো এখানে i বলতে আমরা কত পেয়েছিলাম, আইটা পেয়ে গেছিলাম x টাকা, প্রিন্সিপালটাও ছিল x টাকা, আর এর জায়গায় বসেছে 25/4। তো এখান থেকে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে 100, বাই দিয়ে ছিল 25, আবার বাই দিয়ে রয়েছে 4। তো ভগ্নাংশের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 4/25। তো 25 দিয়ে 100কে ক্যান্সেল করলে এখানে 4 পাওয়া যাচ্ছে, 4 আর 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 16। তাহলে 16 বছরে সুদে আসলে ডবল হবে। নেক্সট কোশ্চেনে বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তো এখানে আসলটাকে ধরে নেওয়া ছিল p টাকা, সময়টা বলছিল n বছর, সুদে আসলে বলছিল দ্বিগুণ হচ্ছিল, মানে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছিল 2p, আসলটা p থাকলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছিল দ্বিগুণ মানে 2p। রেট অফ ইন্টারেস্টটাকে ধরে নেওয়া হচ্ছে r%। কথাটা বুঝতে পারলে, আসলটাকে ধরে নেওয়া ছিল p টাকা, সুদে আসলে দ্বিগুণ হচ্ছিল, তাই অ্যামাউন্টটাকে 2p ধরা হয়েছে, সময়টা বলছিল n বছর, রেট অফ ইন্টারেস্টটা ধরে নেওয়া হচ্ছে r%। তাহলে আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে a ইকুয়াল টু হয়ে যায় p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এখানে এটা বলে দিয়েছিল 2p, তাহলে এর জায়গায় আমরা 2p বসিয়েছি, তাহলে এখান থেকে pটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 2। এবার আমাদের বলছিল যে 8 গুণ হবে কত বছরে, 8 গুণ মানে কি, সুদাসলটা হয়ে যাবে 8p, আসলটা যদি p টাকা হয় তাহলে সুদাসলটা হয়ে যাবে 8p, মানে এটা হয়ে যাবে 8p। সময়টা জিজ্ঞেস করা হচ্ছিল, তো সময়টাকে আমরা x বছর ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই এটার জায়গায় 8p বসিয়ে দেবো, এটার জায়গায় 8p বসিয়ে দেওয়া হচ্ছে, আর n এর জায়গায় আমরা x বসাবো, সময়টা বলেছিল x বছর, সেটাই করা হয়েছে। এর জায়গায় আমরা 8p বসিয়েছি আর n এর জায়গায় x বসিয়েছি। তো এখান থেকে দেখো pটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8 ইকুয়াল টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x। তো এখানে 8টাকে লেখা যেতে পারে 2 এর কিউব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে পেয়েছিলাম 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 2, এই যে এখান থেকে পেয়েছিলাম 2। আবার দ্বিতীয়বারে পেলাম 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 2 কিউব, এই যে দ্বিতীয় সমীকরণ থেকে এটা পেয়েছিলাম। তো নেক্সট আমরা কি করব, এই 2 এর জায়গায় 2 এর এই ভ্যালুটাকে বসিয়ে দেবো, 2 এর জায়গায় আমরা লিখে দিয়েছি 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, 2 এর জায়গায় 2 এর ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, মানে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার nটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এবার 2 এর পাওয়ারে তো কিউব প্রথমেই ছিল, তাই এখানটায় কিউব লেখা হচ্ছে, তাহলে এখান থেকে দেখো 1 প্লাস r/100টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3n বছর। তাহলে আমরা বলতে পারি যে 3n বছরে 8 গুণ হচ্ছে। আচ্ছা,
এত ঝামেলা না করেও অঙ্কটাকে আরেকটু সহজভাবে করা যেতে পারে। আমাদের বলেছিল কি না, দ্বিগুণ হচ্ছে n বছরে। যদি আসলটা p টাকা হয় তাহলে সুদাসলটা 2p হচ্ছে কত বছরে? না n বছরে। আচ্ছা, নেক্সট আবার যদি আসলটা 2p হয়, আসলটা যদি 2p হয় তাহলে এটা আবার ডবল হবে কত বছরে? 2pটা ডবল হবে মানে 4p হয়ে যাবে, তার জন্য আরো n বছর সময় লাগবে। নেক্সট আসলটা যদি 4p হয়, আসলটা যদি 4p হয় তাহলে এটা আবার ডবল হবে কত বছরে? 4pটা ডবল হওয়া মানে 8p হয়ে যাবে। 8p হয়ে যাবে কত বছরে? না আরো n বছর সময় লাগবে। আমরা ধরে নিলাম যে প্রথমে আসলটা ছিল p টাকা, pটা ডবল হচ্ছে মানে 2p হচ্ছে, তার জন্য সময় লেগেছে n বছর। নেক্সট আবার এই 2pটা আবার ডবল হচ্ছে মানে 4p হচ্ছে, তার জন্য আরো n বছর সময় লেগেছে। নেক্সট আবার এই 4pটা আবার ডবল হবে মানে 8p হবে, তার জন্য আরো n বছর সময় লাগবে। তাহলে মোট কতক্ষণ সময় লাগছে? 3n বছর সময় লাগছে, মানে 3টাকে যোগ করে দেওয়া হচ্ছে। তোমরা শুধুমাত্র এই প্রসেসটাকে করতে পারো, অথবা এখান থেকে এত অবধি করতে পারো। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা অংশীদারি ব্যবসায় এ বি সি তিনজনের মূলধনের অনুপাত হচ্ছে 1/6:1/5:1/4। এবারে বলছে বছরের শেষে 3700 এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তো এখানে মূলধনের অনুপাত কত বলছিল? 1/6:1/5:1/4। তো আমরা কি করেছি, 6, 5, 4 এটা লসাগু করেছি। লসাগু করে আমরা কত পেয়েছি? 60 পেয়েছি। তো এই 60টা দিয়ে একবার 1/6কে মাল্টিপ্লাই করতে হবে, আবার এই 60 দিয়ে আমরা 1/5কে মাল্টিপ্লাই করব, 60 দিয়ে 1/4কে মাল্টিপ্লাই করব। এখান থেকে ক্যান্সেল করলে পড়ে থাকছে 12, এখান থেকে পড়ে থাকছে, আচ্ছা এখানটায় পড়ে থাকছিল 10, এখানটায় পড়ে থাকছিল 12, এখানটায় পড়ে থাকছে 15। তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 10:12:15। এবার যখন আমরা অনুপাতটা পেয়ে গেছি, মোট প্রফিট বলছিল 3700, তাহলে আমরা খুব সহজেই এর পরিমাণটা বার করতে পারবো। কত হবে এর প্রফিট? 10 বাই সবকটাকে যোগ করে লিখতে হবে, ইন্টু দিয়ে বসবে 3700। আবার বি এর প্রফিট কত হবে? এখানটায় বসবে 12 বাই সবকটাকে যোগ করে লিখতে হবে, আবার ইন্টু দিয়ে বসবে 3700। একই রকম ভাবে সিটাকেও বার করতে হবে। তো আমাদের শুধুমাত্র বি এর প্রফিটের পরিমাণটা জিজ্ঞেস করেছিল, তাহলে এখানে এটা আর সিটা করার দরকার নেই, এটা করলেই হয়ে যাবে। আমি পুরোটাই করে দিয়েছি। আনসার হচ্ছে 1200। নেক্সট কোশ্চেনে বলছে যে 3x² + 8x + 2 = 0 সমীকরণের দুখানা রুট আলফা আর বিটা হলে 1/α² + 1/β² এর ভ্যালু কত? তো এই সমীকরণটার দুটো বীজ হচ্ছে আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকাল কত হবে? এটা হয়ে যাবে -b/a। তো বি বলতে 8 রয়েছে, এ বলতে 3 রয়েছে। আবার আলফা বিটা ইকাল কত হবে? এটা হয়ে যাবে c/a। তো সি বলতে কত রয়েছে? 2 রয়েছে, আর এ বলতে 3 রয়েছে। তো নেক্সট আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছিল। তো আমরা কি করেছি, এটাকে এলসিএম করে প্লাস করেছি। তাহলে এখানটায় হচ্ছে α² β², ওপরটায় বসছে α² + β²। যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক একই রকম ভাবে করা হয়েছে। নেক্সট এটাকে আমরা a² + b² এই ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে এখানটা কত হচ্ছে? a + b² - 2ab। এবার আমরা আলফা প্লাস বিটার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, মানে -8/3। আলফা বিটার জায়গায় বসিয়ে দিয়েছি 2/3, আর এখানেও আলফা বিটার জায়গায় 2/3 বসিয়ে দেওয়া হচ্ছে। তো নেক্সট ওপরেরটাকে স্কোয়ার করা হয়েছে আর এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। আবার এই দুটোকে আমরা মাইনাস করেছি, সেখান থেকে সিম্পলিফাই করে পাওয়া গেছে 13। নেক্সট কোশ্চেনে বলছিল যে 3x - 5y বাই দিয়ে রয়েছে 3x + 5y ইকুয়াল টু হচ্ছে 1/2। তাহলে জিজ্ঞেস করেছে 3x² - 5y² বাই 3x² + 5y² এর ভ্যালু কত?
তো আমরা প্রথমে গিভেনটাকে নিয়ে কাজ করেছি। তো আমরা কি করেছি না, এখানে যোগভাগ করেছি। মানে যোগভাগ বলতে ওপরেরটার সাথে নিচেরটাকে প্লাস করা হয়েছে, আবার ওপরেরটা থেকে নিচেরটাকে মাইনাস করা হয়েছে। এই যে ওপরেরটার সাথে নিচেরটাকে প্লাস করেছি, আবার ওপরেরটা থেকে নিচেরটাকে মাইনাস করেছি। একই জিনিস এপাশেও করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 5y-টা ক্যান্সেল হয়ে গেছে, এখান থেকে 3x-টা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কত হচ্ছে 6x বাই দিয়ে হচ্ছে 10y মাইনাস 10y। আবার একই রকম ভাবে এইগুলোকে যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছিল 3 মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা মাইনাস সাইনটা ক্যান্সেল করতে পারবো। তাহলে কত হচ্ছে 6x বাই 10y ইকুয়াল টু হচ্ছে 3 বাই 1। আমরা এখান থেকে x বাই y এর ভ্যালু বার করেছি। 10টা পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে। 6টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে x বাই y ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 বাই দিয়ে হচ্ছে 6 ইন্টু 1। 3 দিয়ে কাটলে এখানটা 2 পড়ে থাকছে, আবার 2 দিয়ে কাটলে এখানটা 5 পড়ে থাকছে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে x বাই y ইকুয়াল টু হচ্ছে 5 বাই 1। নেক্সট আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিয়েছি। তাহলে এখানটা হচ্ছে x স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25 বাই 1। নেক্সট বোথ সাইডে ওপরে আমরা 3 মাল্টিপ্লাই করেছি, আর নিচটায় আমরা 5 মাল্টিপ্লাই করেছি। 5 দিয়ে ক্যান্সেল করা হচ্ছে, তাহলে এখানটা 5 পড়ে থাকছে। তাহলে ওপরটা হচ্ছে 15, নিচটায় হচ্ছে 1। নেক্সট আমরা এটাকে আবার যোগ ভাগ করেছি। তাহলে এখানটা কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে 5y স্কোয়ার বাই দিয়ে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস দিয়ে হচ্ছে 5y স্কোয়ার। এখানটা হচ্ছে 15 প্লাস 1 বাই দিয়ে হচ্ছে 15 মাইনাস 1। বোথ সাইডে যোগ ভাগ করা হচ্ছে। এটাকে 2 দিয়ে ক্যান্সেল করা হচ্ছে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 8, এখানটা পাওয়া যাচ্ছে 7। তাহলে আমরা কি পাচ্ছি 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার বাই দিয়ে রয়েছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 8 বাই 7। এবার আমরা বোথ সাইডে উল্টে দিয়েছি। তাহলে পাওয়া যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই দিয়ে রয়েছে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 7 বাই 8। আমাদের এখানে এই ভ্যালুটাই জিজ্ঞেস করা হচ্ছিল। নেক্সট কোশ্চেনে বলছে একটা বৃত্তের দুখানা জ্যা হচ্ছে এবি এবং এসি, এরা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। এবার বলছে এবিটা হচ্ছে 4 সেন্টিমিটার, এসিটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তো প্রথমে ছবিটা এঁকে নেওয়া হয়েছে। ছবিটা হবে কিছুটা এরকম। এখানে এবি এই মাপটা বলে দিয়েছিল 4 সেন্টিমিটার, আর এসি এই মাপটা বলে দিয়েছিল 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? তো তার জন্য আমাদের এখানে বিসিটাকে বার করতে হবে। সবসময় মাথায় রাখবে, যদি দুখানা জ্যা এরকম 90 ডিগ্রি কোণ করে থাকে, দুখানা জ্যা যদি এরকম 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজটা মানে এই বাহুটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো সেই কারণে আমরা সবার আগে ব্যাসটাকে বার করেছি, মানে বিসিটাকে বার করেছি। কি করে বার করেছি না, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে বিসিটাকে বার করেছি। তো এখানে এসি আর এবিটা তো 90 ডিগ্রি কোণ করেছিল, এই বাহুটার এই বাহুটা ছিল 90 ডিগ্রি কোণ করে। তাহলে এটা হচ্ছে অতিভুজ, না এটাকে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে এখান থেকে বিসিটাকে বার করছি। বিসিটা কত পেলাম? বিসিটা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এই বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাস। তো আমাদের বলেছিল ব্যাসার্ধ কত হবে। তার জন্য কি করতে হবে না, বিসিটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে 5কে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবো 2.5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে ওকেনজি একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের একটা ব্যাস হচ্ছে এবি। এবার এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। অ্যাঙ্গেল এ বি সি এটা বলে দিয়েছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল ডি এ সি বলছে 40 ডিগ্রি। তাহলে বলছে বিসিডি এর মানটা কত হবে? ছবিটা এখানে নেওয়া হচ্ছে। ছবিটা হচ্ছে কিছুটা এরকম। এখানে বলে দিয়েছিল যে এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসি, এবিসি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া ছিল 65 ডিগ্রি। ডিএসি, ডিএসি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া ছিল 40 ডিগ্রি। এবার দেখো এই যে কোণটা রয়েছে, এই কোণটা হচ্ছে এসিবি, এই কোণটা হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ।
অর্ধবৃত্তের ওপরে তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে 90°। তো এবার এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা আমরা দুটো কোণ পেয়ে যাচ্ছি, একটা কোণ হচ্ছে 90°, একটা কোণ হচ্ছে 65°। তো সেখান থেকে আমরা তৃতীয় কোণটা মানে এই কোণটাকে বার করেছি। তো এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হয়ে যাচ্ছে 180 মাইনাস 90 মাইনাস 65, মানে 180 থেকে 90কে আর 65কে মাইনাস করে দিয়েছি। তাহলে এই তৃতীয় কোণটা পেয়ে যাচ্ছি আমরা 25°, মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম 25°। এবার দেখো, এখানে এই কোণটা বলে দেওয়া ছিল 40°, এই কোণটা বলে দেওয়া ছিল 40°, আর এই কোণটা আমরা বার করলাম 25°। তাহলে পুরো কোণটা কত হচ্ছে? পুরো কোণটা হয়ে যাচ্ছে 40 প্লাস 25 মানে হচ্ছে 65°। আমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছিল বিসিডি, বিসিডি বলতে হচ্ছে এই পুরো কোণটা কত। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো হচ্ছে 180°। তো আমরা এই পুরো কোণটা পেয়ে গেছি, এই পুরো কোণটা আমরা পেয়ে গেছি 65°। তাহলে এই কোণটা কত হবে? 180° থেকে 65কে মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 115°। নেক্সট 8 নম্বরের কোশ্চেনটা দেখা যাক। এখানে বলছে এবিসিডি এটা ট্রাপিজিয়াম রয়েছে যার এবির সাথে ডিসিটা হচ্ছে সমান্তরাল। এবার বলছে যে এডি আর বিসি এই দুটো বাহুর মধ্যবিন্দু হচ্ছে, এই দুটো বাহুর ওপরে দুটো বিন্দু রয়েছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এবার পি কিউটা ডিসি এর সাথে সমান্তরাল। পিডি এই মাপটা বলেছে 18, বি কিউ এটা বলছে 35, কিউ সি বলছে 15। তাহলে বলছে এডি এর দৈর্ঘ্য কত হবে? ছবিটা হবে কিছুটা এরকম, এখানে থেকে বুঝতেই পারছো এবিসিডি হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো এখানে বলছিল এডি এর মধ্যবিন্দু হচ্ছে পি, এডি এর উপরে একটা বিন্দু রয়েছে সেটা হচ্ছে পি, মধ্যবিন্দু নয়, এর উপরে একটা বিন্দু অবস্থিত রয়েছে সেটা হচ্ছে পি। আর বিসি এর উপরে একটা বিন্দু অবস্থিত রয়েছে সেটা হচ্ছে কিউ। আর এমন ভাবে রয়েছে পি কিউটা ডিসি এর সাথে হচ্ছে সমান্তরাল। তো এখানে পিডি এই মাপটা দেওয়া রয়েছে 18 সেন্টিমিটার, এবার কিউসি এই মাপটা দেওয়া রয়েছে 15 সেন্টিমিটার, বিকিউ এই মাপটা দেওয়া রয়েছে 35 সেন্টিমিটার। তাহলে বলছে এডি মানে এই পুরো বাহুটার মাপ কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা কিরকম ভাবে করব? আমরা প্রথমে এইটুকুনি মাপটা বার করব। কি করে করব? পিডি বাই পিএ ইকুয়াল টু হবে কিউসি বাই বিকিউ। সেটাই করা হচ্ছে যে পিডি বাই এপি ইকুয়াল টু হচ্ছে কিউসি বাই বিকিউ। এখানে পিডি এই মাপটা দেওয়া ছিল কত? পিডি মাপটা দেওয়া ছিল 18, কিউসি মাপটা দেওয়া ছিল 15, বিকিউ মাপটা দেওয়া ছিল কত? 35। তো এখান থেকে আমাদের এপিটা বার করতে হবে। তার জন্য আমরা প্রথমে এটাকে 5 দিয়ে ক্যান্সেল করেছি, তাহলে এখানটা পড়ে থাকছে 3, এখানটা পড়ে থাকছে 7। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি, মানে এখানটা হয়ে যাচ্ছে, আচ্ছা আরেকটা ক্যান্সেল করেছিলাম এখানে, 3 দিয়ে 18কে ক্যান্সেল করেছিলাম, তাহলে এখানটা ছিল 6। নেক্সট আমরা ক্রস মাল্টিপ্লাই করেছি, এপির সাথে 1কে মাল্টিপ্লাই করেছি, 6-এর সাথে 7কে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা হচ্ছে 42। তাহলে এপিটা আমরা পেয়ে গেলাম 42, মানে এই মাপটা আমরা পেয়ে যাচ্ছি 42। তাহলে এটা হচ্ছে 42 আর এটা হচ্ছে 18। তাহলে পুরো বাহুটা কত হবে? পুরো বাহুটা হয়ে যাচ্ছে 60 সেন্টিমিটার, মানে 42 প্লাস 18 করে দেওয়া হচ্ছে। নেক্সট কোশ্চেনে বলছে যে এবিসি একটা ত্রিভুজ রয়েছে যার অ্যাঙ্গেল এবিসিটা হচ্ছে 90°। এখানে বলছে বিডিটা এসি এর উপর লম্ব রয়েছে, এবি এর মাপ বলছে 6 সেন্টিমিটার, বিডি বলছে 3 সেন্টিমিটার, সিডি বলছে 5.4 সেন্টিমিটার। তাহলে বলছে বিসি বাহুর দৈর্ঘ্য কত? ছবিটা হচ্ছে কিছুটা এরকম, এখানে থেকে বুঝতেই পারছো যে এই কোণটা হচ্ছে 90°, মানে এ বি সি এই কোণটা হচ্ছে 90°। এবার বলছে বিডিটা এসি এর উপর হচ্ছে লম্ব। কি কি মাপ দেওয়া রয়েছে? এখানে এ বি এই মাপটা দেওয়া রয়েছে, বিডি এই মাপটা দেওয়া রয়েছে, সিডি মাপটা দেওয়া রয়েছে 5.4, বিসি এই মাপটা জিজ্ঞেস করেছে। তো কি করেছি না, আমরা প্রথমে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করেছি, মানে এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করছি। তো এখানে বলে দেওয়া হচ্ছিল যে বিডি এই বাহুটা হচ্ছে এটার উপর লম্ব। তো তার মানে এটা কি? এই কোণটা হচ্ছে 90°, এই কোণটা হচ্ছে 90°।
তাহলে বলা যেতে পারে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুখানা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমরা এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করছি। তো এখানে বলা যেতে পারে বিডি বাই এবি ইকুয়াল টু হচ্ছে ডিসি বাই বিসি। আচ্ছা, এটা আমরা কি করে লিখলাম সেটা একটু এক্সপ্লেন করি। আমরা এই বড় ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি দেখে বুঝতে পারছি। তো আমরা এই কোণটাকে থিটা ধরে নিয়েছিলাম। তাহলে এই কোণটা কত হবে? একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল হয়ে যায় 180 ডিগ্রি, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে 90, একটা হয়ে যাচ্ছে থিটা। তাহলে 3 নাম্বার এই কোণটা পাওয়া যাবে 90 মাইনাস থিটা। এত অব্দি অসুবিধা নেই। তাহলে আমরা বড় ত্রিভুজটা তিনটে কোণ পেয়ে গেলাম। নেক্সট আমরা এই ত্রিভুজটা তিনটে কোণ বার করব। দেখো, এখানে বলে দেওয়া হয়েছিল যে এটা হচ্ছে লম্ব, মানে এই বাহুটা হচ্ছে লম্ব। তার মানে এটা কি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এই ছোট ত্রিভুজটার একটা কোণ আমরা পেয়ে গেছি 90 মাইনাস থিটা। তাহলে এই কোণটা কত হবে? তিনটে কোণের যোগফল হয় 180, তার মধ্যে একটা হয়ে যাচ্ছে 90, আর একটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে 3 নাম্বার কোণটা আমরা পেয়ে যাব। তাহলে কত হবে? এটা হচ্ছে 180 মাইনাস 90 প্লাস থিটা। তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি থিটা। তাহলে আমরা দেখতে পেলাম এই ত্রিভুজটা তিনটে কোণ কত হচ্ছে? একটা হচ্ছে 90, একটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর একটা হচ্ছে থিটা। নেক্সট আমরা এর তিনটে কোণ বার করব। এই ত্রিভুজটা তিনটে কোণ বার করব। প্রথমেই বলেছি যে এটা হচ্ছে লম্ব, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ থিটা, তো সেটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম। আমাদের খালি এই কোণটা বার করা বাকি রইল। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 90, এটা ছিল 90 তাই মাইনাস 90 লিখলাম, মাইনাস হচ্ছে থিটা। তাহলে পাওয়া যাবে 90 মাইনাস থিটা। মানে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি 90 মাইনাস থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় ত্রিভুজটা এবং ছোট দুখানা ত্রিভুজ সবকটার কোণগুলো আমরা পেয়ে গেছি। কথাটা বুঝতে পারলে? আমরা বড় ত্রিভুজটার তিনটে কোণ পেয়ে গেছি। কত কত পেয়েছি? একটা হচ্ছে 90, একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে 90 মাইনাস থিটা। এই ত্রিভুজটা তিনটে কোণ কত পেয়েছি? এই কোণটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 মাইনাস থিটা, আর একটা হচ্ছে থিটা। এই ত্রিভুজটা তিনটে কোণ কত পেয়েছি? এটা হচ্ছে 90, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এবার দেখো, আমরা এই দুখানা ত্রিভুজকে নিয়ে কাজ করছি। আমরা এখানে বাহুগুলোর অনুপাতটা কি লিখেছিলাম বিডি বাই এ বি ইকুয়াল টু হচ্ছে ডিসি বাই বিসি। কি করে লিখলাম সেটা বলি। এখানটা লিখেছিলাম বিডি বাই এ বি ইকুয়াল টু হচ্ছে ডিসি বাই বিসি। এটা কি করে লিখলাম? আমরা এই দুটো ত্রিভুজকে নিয়ে কাজ করছি। বিডি বলতে কোন বাহুটা হচ্ছে? ছবিটার নাম দেওয়া যাক। এই পয়েন্টটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি। বিডি বলতে কোন বাহুটা হচ্ছে? এটা তো হচ্ছে 90 ডিগ্রি। এই ত্রিভুজটা এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি উল্টো দিকে রয়েছে অতিভুজ। তো বিডি বলতে যে বাহুটার সাথে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে, যে বাহুটার সাথে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে ধরে নেওয়া হচ্ছে বিডি। সেটা হচ্ছে বিডি। তাহলে ছোট ত্রিভুজটার আমরা কোন বাহুটা লিখব? ছোট ত্রিভুজটার আমরা কোন বাহুটা লিখব? ছোট ত্রিভুজটাতেও যে বাহুটার সাথে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে আমরা সেই বাহুটাকেই লিখব।
মানে ছোট ত্রিভুজটার এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টো দিকে এই বাহুটা হচ্ছে অতিভুজ। এর সাথে এই যে এই জায়গায় থিটা অ্যাঙ্গেলটা রয়েছে, তাহলে বলা যেতে পারে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে সিডি বাহুটার সাথে, তাই জন্য এই জায়গাটায় সিডি লেখা হয়েছে। কি করলাম বুঝতে পারলে? আমরা তো প্রথমে 3টে ত্রিভুজের সবকটার কোণগুলো বার করে নিয়েছিলাম, মানে সবকটা কোণ বার করে নিয়েছি, 3খানা ত্রিভুজের প্রত্যেকটা 3টে করে কোণ বার করে নিয়েছি। তো আমরা এখানে এই বাহুটার অনুপাতটা কি করে লিখলাম সেটা আমরা বলছি। আমরা এই 2খানা ত্রিভুজকে নিয়ে কাজ করছিলাম। তো এই ত্রিভুজটা এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টো দিকে এই বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণের উল্টো দিকের বাহুটাই হয় অতিভুজ। এবার দেখো থিটা রয়েছে, মানে থিটা অ্যাঙ্গেলটা রয়েছে যে বাহুটার সাথে, প্রথমে সেটাকে লিখেছিলাম, তাহলে এখানটা লেখা হচ্ছিল বিডি। তাহলে এই যে ছোট ত্রিভুজটা রয়েছে, এই ছোট ত্রিভুজটার যে বাহুটার সাথে থিটা রয়েছে সেটাকে লিখতে হবে। তো এখানে 90 ডিগ্রি কোণটা হচ্ছে এটা, এর 90 ডিগ্রি কোণটা হচ্ছে এটা, তাহলে এর উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ। থিটা অ্যাঙ্গেলটা রয়েছে কার সাথে? থিটা অ্যাঙ্গেলটা রয়েছে সিডি এর সাথে, তাই এই জায়গাটায় সিডি লেখা হয়েছিল। আচ্ছা, আবার এবিটা কি লিখেছিলাম দেখো, এবি বলতে হচ্ছে এখানে অতিভুজ, এবি বলতে হচ্ছে অতিভুজ। তাহলে এই ছোট ত্রিভুজটার অতিভুজ কোনটা ছিল? ছোট ত্রিভুজটার অতিভুজ কোনটা হবে? 90 ডিগ্রি উল্টো দিকে বাহুটা, 90 ডিগ্রি উল্টো দিকে বাহুটা হচ্ছে বিসি, তাই এই জায়গাটায় বিসি লেখা হয়েছে। মানে যখন ধরো 2খানা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বার করছো, বুঝতে পারছো না যে কোন বাহুটার সাথে কোন বাহুটাকে লিখবে, কিরকম ভাবে করবে সেটা বলি। 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, মানে এটা হচ্ছে অতিভুজ। এই কোণটাকে ধরে নেওয়া যাক থিটা, তাহলে থিটার সাথে যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে ভূমি। এখানেও থিটার সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি, এখানে ঠিক তাই করা হয়েছে। ভূমির সাথে অতিভুজের অনুপাত করা হয়েছিল। ছোট ত্রিভুজটা আমরা দেখেছি যে কোনটা ভূমি আর কোনটা অতিভুজ, তার অনুপাত করেছি। আশা করি বুঝতে পারলে যে কিরকম ভাবে করলাম। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই ব্যাক করে দেখবে। তো নেক্সট আমরা কি করেছি, এখানে বিডির মাপটা দেওয়া ছিল 3, এবির মাপটা দেওয়া ছিল 6, ডিসি মাপটা দেওয়া ছিল 5.4, আমাদের বিসি বার করতে হতো। তো এখানে ভ্যালুগুলো বসিয়েছি, নেক্সট ক্রস মাল্টিপ্লাই করে এখান থেকে আমরা এক্সট্রা বার করেছি 10.8 সেন্টিমিটার। তোমাদের মেন অসুবিধা হবে এই জিনিসটা লিখতে, কিরকম ভাবে লিখবে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে সবকটা ত্রিভুজের কোণগুলোকে বার করে নেবে। এবার 90 ডিগ্রি উল্টো দিকে থাকবে অতিভুজ। এবার যদি এই কোণটা থিটা হয়, থিটার সঙ্গে যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি, তাহলে এখানে দেখবে যে এই থিটার সাথে কোন বাহুটা রয়েছে, যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে ছোট ত্রিভুজটার ভূমি। তো আমরা এখানে ভূমি বাই অতিভুজ করেছিলাম। মানে বড় ত্রিভুজটার ভূমির সাথে অতিভুজের অনুপাত করেছিলাম, আবার ছোট ত্রিভুজটারও ভূমির সাথে অতিভুজের অনুপাত করেছিলাম। নেক্সট কোশ্চেনে বলছে এটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে যার পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বলে দিয়েছে। তাহলে বলছে শঙ্কুটার উচ্চতার ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত। একটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, আর ভূমিটা হচ্ছে এটা বৃত্তাকার, শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্তাকার, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এবার বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, সেটাই করা হয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে √5 গুণ কার না ভূমির ক্ষেত্রফলের। তো এখান থেকে পাই আরটাকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, তাহলে কত হচ্ছে, এখান থেকে হচ্ছে এল ইকুয়াল টু √5 ইন্টু আর। এল এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি √r² প্লাস এইচ স্কোয়ার। এল বার করার ফর্মুলা হচ্ছে এটা। নেক্সট আমরা বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি, সেখান থেকে এই ভ্যালুটা পেয়েছি। নেক্সট আমরা r² সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হচ্ছে h² ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4r²।
তাহলে এখান থেকে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকাল টু কত হবে 4/1, বোথ সাইডে রুট ওভার করে দিয়েছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2:1। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে বলছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। তো একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², আর আয়তনের ফর্মুলা হচ্ছে a³। এবার বলছে এই দুটো সমান, তাহলে লেখা যেতে পারে a³ ইকাল টু 6a²। তাহলে এখান থেকে a স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে a ইকাল টু হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা বাহুটা পেয়ে গেলাম 6। এবার কর্ণের দৈর্ঘ্য জিজ্ঞেস করেছিল, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি √3 ইন্টু বাহু, তাহলে √3 ইন্টু 6, তাহলে এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। মানে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে আমরা এর জায়গায় 6 বসিয়ে দিয়েছি। লাস্ট কোশ্চেন দেখো, এখানে বলছে একটা লম্ববৃত্তাকার চোখের উচ্চতা আছে 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 এত বর্গ সেন্টিমিটার। তাহলে বলছে চোঙটির আয়তন কত। তো এখানে কি কি দেওয়া রয়েছে দেখো, উচ্চতা দেওয়া রয়েছে 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h, তো এটা দেওয়া রয়েছে 264। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2πr/h ইকাল টু হচ্ছে 264। তো এখানে আমরা পাই এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এইচ এর জায়গায় 14 বসিয়েছি, সেখান থেকে 8টা বার করছি। আর কত পেলাম, 8টা আমরা পেয়ে গেছি 3। তো আমাদের আয়তন বার করতে বলেছিল, তো আমরা কি করেছি, আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। তো এখানে আমরা আর এর জায়গায় 3 বসিয়ে দিয়েছি, আর এইচ এর জায়গায় 7 বসিয়েছি। সলভ করে আমরা পেয়েছি 198 এত সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আনসার।